তাই বুঝি? আগে হ্যাঁ। বৃষ্টির মধ্যে আসতে গেলি কেন? কল দিলেই পারতিস। আপনার ফোন বন্ধ দেখাচ্ছে, অনেকবার ট্রাই করেছি। হৃদিত পকেট হাতে ফোন বের করে, সত্যি ফোনটা বন্ধ হয়ে গেছে। সরি জান, চার্জ শেষ, আমি খেয়াল করিনি। মেহেরিমা এগিয়ে এসে হৃদিতের মাথার উপর ছাতাটা ধরার চেষ্টা করে। অনেক কষ্টে দুপায়ের পাতার উপর ভর দিয়ে ছাতা ধরতে সফল হয়। মেহেরিমার কাণ্ড দেখে পর্যায়ে হৃদিত হেসে ওঠে। মেহেরিমা লজ্জা পেয়ে যায়। দুজনের মাঝে 1 ইঞ্চি ব্যবধান। আমি মাঝে মাঝে অবাক হই, এতটুকু একটা মেয়ে আমাকে দিব্যি হাতের ইশারায় নাচিয়ে চলেছে। কথাটা বলে হাতে থাকা জ্বলন্ত সিগারেটটা ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। মেহেরিমার নরম কোমর আঁকড়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। চারপাশে ঘুটঘুটে অন্ধকার। বৃষ্টির ছাপটায় ল্যাম্পপোস্টের নিয়ন আলোয় চারিপাশটা অস্পষ্ট দেখাচ্ছে। আশেপাশে মানুষের কোনো চিহ্ন নেই। হঠাৎ হৃদিতের ঠান্ডা হাতের স্পর্শে কেঁপে ওঠে মেহেরিমা। কোনো রকমে বলে, কেউ দেখে ফেলবে, ছাড়ুন। এখানে কেউ আছে নাকি? আর থাকলেও হু কেয়ার্স। মেহেরিমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ন্যানো সেকেন্ডের ব্যবধানে উঁচু করে তুলে গাছের সাথে চেপে ধরে। হাতে থাকা ছাতাটা রাস্তার দিকে ধরে নিজেদের আড়াল করে অধরে অধর মিশিয়ে দেয়। মেহেরিমা ছটফটিয়ে ওঠে। শক্তপোক্ত শরীরের মাঝ থেকে ছাড়া পেতে অনবরত মোস্টামুস্টি করতে থাকে। কিন্তু হৃদিতের সুঠাম পুরুষালী দেহের কাছে ও নেহাতি একটা মশা। এভাবে হুদায় মোস্টামুস্টি করে কোনো কাজ হবে না বুঝতে পেরে একসময় নিজে থেকে শান্ত হয়ে যায়। হৃদিতের অবাধ্য হাতের বিচরণও থেমে যায়। সময় নিয়ে ছেড়ে মেহেরিমাকে। মেহেরিমা লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। হৃদিতের ঠোঁটে আত্মতৃপ্তির হাসি। তোর ভালোবাসা ছাড়া এতক্ষণ নিজেকে অসম্পূর্ণ লাগছিল। নাও আম ফুলফিল। সিগারেট খেয়ে চুমু খেতে আসবেন না। আই হেট সিগারেট। ওটার গন্ধ আমার সহ্য হয় না। তাহলে কি খেয়ে চুমু খেতে আসবো? হুইস্কি খেয়ে? ওটা বুঝি ভালো লাগে তোর? দেখুন। মেহেরিমার মুখের কথা কেড়ে নিয়ে হৃদিত বলে। মেহেরিমা দ্রুত হৃদিতের মুখ চেপে ধরে। হৃদিতের কথা অসম্পূর্ণই থেকে যায়। আর একটা উল্টাপাল্টা কথা না। আপনি আমায় একটু ভালোবাসেন না, তাই না? এজন্যই আমার কথা শুনতে চাচ্ছেন না। আম সরি লিটল কিটি, আর হবে না। হৃদিতের অসহায় চাহনি সেটা দেখতে মেহেরিমা ফিক করে হেসে ওঠে। গতকাল রাতের পর থেকে প্রথম একটু হাসে মেহেরিমা। হৃদিতের বক্ষস্থলে প্রশান্তি অনুভূত হয়। মেহেরিমা হাসি থামিয়ে নিজে থেকেই বলে, জানেন আল্লাহর রহমতে বাবার অপারেশন সাকসেসফুল হয়েছে। ডক্টর আঙ্কেল জানিয়েছেন 2-1 ঘন্টার মাঝেই বাবার সেন্স ফিরে আসবে। ভালো তো। ভালো কি? বলুন আলহামদুলিল্লাহ। হৃদিত মৃদু হেসে আলহামদুলিল্লাহ বলে। মেহেরিমা চুপচাপ হৃদিতের হাত ধরে সামনে হাঁটতে থাকে। হৃদিত চুপচাপ ভদ্র ছেলের মতো মেহেরিমার সাথে তাল মিলিয়ে হাঁটে। লিফটে উঠে 7 তলার বাটন চেপে হৃদিতের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় মেহেরিমা। আমাকে মিথ্যা কেন বলছেন? মেহেরিমার কথায় হৃদিত ভ্রুযুগল কুঁচকে ফেলে। কিসের মিথ্যা? আপনি আজ সারাদিন না খেয়ে আছেন কেন? ইচ্ছে হয়নি তাই। আমিও না খেয়ে আছি। কথাটা শুনতে হৃদিতের ভ্রুজোড়া শিথিল হয়ে যায়। অবাক কণ্ঠে বলে, তখন তুই খাসনি? না। কিন্তু কেন? ইচ্ছে নেই তাই। হৃদিতের কণ্ঠে এবার অসত্য ফুটে ওঠে। এগিয়ে এসে মেহেরিমার মুখটা দুহাতের মাঝে নিয়ে বলে, তাই বলে তুই সারাটা দিন না খেয়ে থাকবি? জান, সব ভুল আমার। তোর দিকে আরো ভালোভাবে খেয়াল করা উচিত ছিল। আমায় ক্ষমা করে দে। খুব কষ্ট হচ্ছে তাই না সোনা? হৃদিতের এত ভালোবাসা পেয়ে মেহেরিমা আপ্লুত হয়ে পড়ে। চোখের কোণায় জলেরা চিকচিক করে ওঠে। অভিমানী কণ্ঠে বলে, আর একজনও তো না খেয়ে আছে, সেই বেলায় কিছু না তাই না? তাকে বলে দেবেন তিনি না খেলেই মেহুও খাবে না। সে কি শুধু একাই ভালোবাসতে জানে নাকি? মেহেরিমার বাচ্চামিতে হৃদিত না চাইতেও হেসে ওঠে। চোখের পানি মুছে দিয়ে কপালে ভালোবাসার পরও সেঁকে দেয়। মহারানী, আমার বড় ভুল হয়ে গেছে। এখন কি ফুলের জন্য এই অধমের গর্দানটা নিয়ে নেবেন আপনি? আপনি চাইলে নিতে পারেন। এইবার প্রথম ভুল, সেজন্য ক্ষমা করা হলো। পরবর্তীতে কিন্তু আর ক্ষমা পাবেন না। সত্যি গর্দান নিয়ে নেব। যথাজ্ঞা মহারানী। দুজন দুজনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে পরক্ষণেই হেসে ওঠে। নিজেদের ফ্লোরে পৌঁছাতেই ওরা লিফট থেকে বের হয়ে আসে। মেহেরিমা হৃদিতকে নিজের পেছু পেছু আসতে বলে সোজা হলরুমের দিকে চলে যায়। দুজনকে অর্ধপিচে অবস্থাতে দেখতেই করিডোরে উপস্থিত বাড়ির সবাই চাপা হাসে। জলিল শেখের অপারেশনটা ঠিকঠাকভাবে হওয়াতে সবাই অনেকটা টেনশন ফ্রি এখন। মেহেরিমা হাত ধুয়ে আসে। হৃদিত ততক্ষণে মেহেরিমার পাশে এসে দাঁড়িয়েছে। ওর ওড়না নিয়ে মাথা মুছতে মুছতে বলে, খেয়ে আমার সাথে বাসায় যাবি। ড্রেস চেঞ্জ করতে হবে। এইভাবে বেশিক্ষণ থাকলে তোর ঠান্ডা লেগে যাবে। আর নিজের যে ইতিমধ্যে নাক মুখ লাল হয়ে গেছে সেদিকে খেয়াল আছে?
এই তো এখন তুই খেয়াল করলি, তুই আর আমি তো একই হলাম, তাই না? থাক, আর ঢং করতে হবে না, জলদি খেয়ে নিন। কয়েক সেকেন্ড পেরোতেই হৃদিত হাসি দিতে শুরু করে। মুখমণ্ডল লাল টকটকে হয়ে ওঠে। মেহেরিমা হৃদিতের কপালে হাত দিয়ে দেখে তাপমাত্রা তুলনামূলক অনেকটা বেশি। মেহেরিমা রাগে কষ্টে কান্না পায়। বৃষ্টির পানি যখন সহ্য হয় না তখন ভিজতে যান কেন? এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলা না বাঁধালে আপনার ভালো লাগে না, তাই না? বৃষ্টির পানির সাথে নিজের মনে সব ক্ষত বিষাদ ধুয়ে নিঃশেষ করে দিতে। দেহের জ্বর হলে কেয়ার করার জন্য তুই আছিস, আরো কত শত মেডিসিন আছে, কিন্তু মনের ক্ষত সেটা ঠিক করার জন্য তো কেউ নেই, কোনো মেডিসিন নেই। সেটা তো দিন শেষে আমাকেই সারতে হবে জান। মেহেরিমা অবাক হয়ে সবটা শোনে, ঠোঁটে হাসি টেনে বলে, ক্ষত সারাতে চাইলে বারবার সেটাকে স্পর্শ করা বন্ধ করুন। আমাদের জীবন মায়ায় আটকে যাওয়া এক অবরুদ্ধ কারাগার। আর কথা যখন মা বাবা পরিবারকে নিয়ে, তখন সেই মায়া অসীম। চেষ্টা করুন, আপনিও ক্ষত সেরে উঠতে পারবেন। আপনাদের ভেতরের কোনো কিছুই আমি জানি না, তবে সব সময় আপনার পাশে আমাকে পাবেন। আমার জীবনের গল্পটা ভূমিকাহীন অ্যাঞ্জেলা, তুই খুব সহজেই সবটা পড়তে পারবি, কিন্তু বুঝে উঠতে পারবি না। আপনাকে বোঝার জন্য, জানার জন্য আমার সারাটা জীবন পড়ে আছে। প্রতিদিন একটু একটু করে জানবো, বুঝবো, তাহলেই তো হবে। প্রত্যুত্তরে হৃদিত মুস্কি হাসে। মেহেরিমার কথা না বাড়িয়ে শ্রেয়া চৌধুরীর আনা বক্স থেকে খাবার তুলে হৃদিতের মুখের সামনে ধরে, আর অমনি হৃদিতের চল শক্ত হয়ে যায়। এটা ওনার আনা খাবার, তাই না? কার? অবুঝের ন্যায় বলে মেহেরিমা। শ্রেয়া চৌধুরীর। খাবার তো খাবারই, এখানে কি কোথাও মায়ের নাম লেখা আছে? কথা কম বলে খেয়ে নিন তো, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। হৃদিত কথা বলার জন্য মুখ খুলতেই মেহেরিমার মুখে খাবার পড়ে দেয়। হৃদিতের হাবভাব দেখে তৎক্ষণাৎ বলে ওঠে, খাবার ফেলে দিলে কিন্তু আমি আর খাবো না। ব্যাস অমনি অগত্যা হৃদিতকে অনিচ্ছা নিয়েই খেতে হয়। মেহেরিমা মনে মনে হাসে, এই ছেলেকে সোজা করা ওর বাম হাতের ব্যাপার। বাবার সেন্স আসলে তারপর বাসায় যাই প্লিজ। নো, তোকে নিয়ে আমি কোনো রিস্ক নিতে পারবো না জান। এখান থেকে এমপির বাসা মাত্র 10 মিনিটের রাস্তা। কিন্তু ওখানে যে আমি পড়বোটা কি? মেহেরিমা কটমাট করে তাকায়। হৃদিত চুপ হয়ে যায়, ঠোঁটে দুষ্টু হাসি। জানালা নিকট দাঁড়িয়ে থাকা শ্রেয়া চৌধুরীর মুখে প্রশান্তির হাসি ফুটে ওঠে। ওদের কথা শুনতে না পারলেও নিজের হাতে রান্না করা খাবার ছেলেকে খাওয়াতে পেরে মনে মনে মেহেরিমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হৃদিত মায়ের হাতের খাবারের স্বাদ খুব সহজেই বুঝে যায়। তার ছেলের হাসি দিয়ে জানালার দিকে তাকায়। ভেবো না এসব করে নিজের পাপকে মুছতে পারবে। মেহুমা অতীত জানে না বিদায় এগুলো করছে, জানলে তোমার প্রাপ্য শাস্তি ও নিজেই দেবে। নিজের স্বামীর কথায় শ্রেয়া চৌধুরী হেসে উঠে বলেন, আমার সাথে তুমিও তো সমান দোষী, সমস্যা নেই, দুজনে একসাথে মিলে শাস্তি ভোগ করব, কেমন? আরিফ চৌধুরীর মুখটা থমথমে হয়ে যায়। রক্তচক্ষু দিয়ে শ্রেয়া চৌধুরীর দিকে তাকিয়ে থাকেন। শ্রেয়া চৌধুরীর মুখে কুটিল হাসি। মাঝে কেটে গেছে 15 দিন। 3 দিন হলো মেহেরিমার গ্রামে এসেছে। নিজের বাড়িতে এসে সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচে। চৌধুরী পরিবারের সবাই অপারেশনের পরের দিনই চলে এসেছিলেন। আরিফ চৌধুরী আয়াস থাকায় মেহেরিমাদের অতটা সমস্যা হয়নি। তাছাড়া প্রতিবেলা শ্রেয়া চৌধুরী রান্না করে খাবার পাঠাতেন, সময় পেলে নিজে এসে দেখে যেতেন। জলিল শেখ এখন মোটামুটি অনেকটা সুস্থ, তবে কোনো এক কারণে উনি সবসময় মনমরা হয়ে থাকেন। দেখে মনে হয় কোনো এক গভীর চিন্তায় মগ্ন। কথা বলাও কমিয়ে দিয়েছেন। এই কয়েকদিনেই মুখে বয়সের ছাপ পড়ে গেছে। বাবার নীরবতা মেহেরিমাকে ভেতরে ভেতরে দিশেহারা করে তুলেছে। হঠাৎ এই নীরবতা ঠিক মেনে নিতে পারছে না। জলিল শেখের পরিবর্তন নিয়ে অবনী শেখও বেশ চিন্তিত। গতকাল চৌধুরী পরিবারের সবাই এসে দেখে গেছে জলিল শেখকে। মেহেরিমা শেখ বাড়িতেই আছে। ভেবে রেখেছে বাবা সুস্থ না হওয়া পর্যন্ত এ বাড়িতেই থাকবে। হৃদি তাজা আর শেখ বাড়িতে আসবে না, নিজের বাগান বাড়িতে গেছে। সময় রাত 10টা। জলিল শেখ বেডের হেডবোর্ডের সাথে বালিশ রেখে হেলান দিয়ে বসে আছেন। মেহেরিমা নিজের হাতে বাবাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাওয়াচ্ছে। অবনী শেখ রাতে টুকিটাকি কাজ শেষ করে রুমে আসেন। সামনের মাসে ঢাবির অ্যাডমিশন টেস্টের ডেট দিয়েছে। এই কয়দিন ঢাকাতে থাকায় একটু পড়াশোনা করা হয়নি মাধবীর, তাই পড়ার জন্য নিজের রুমে গেছে। 5 মিনিট হতে চলল। ও বাবা, তোমার এখন কেমন লাগছে? ভালো আম্মা, তুমি কি এখন কিছু করবা? না বাবা। আসো তোমার সাথে গল্প করি। 15 দিন পরে বাবাকে আগের মতো কথা বলতে দেখে মেহেরিমার বুকে প্রশান্তির হাওয়া ছড়িয়ে পড়ে। ও উৎফুল্ল হয়ে বাবার পাশে বসে বাবার ডান হাতটা হাতের মুঠোয় নিয়ে বলে, বলো বাবা, আজ তোমার সাথে অনেক গল্প করব, তোমার সব কথা শুনবো। মেয়ের কথায় জলিল শেখ মৃদু হেসে বলেন,
আজ তোমাকে আমার ভালোবাসার গল্প শোনাবো, শুনবে তো? অবশ্যই বাবা, বলো তুমি। আমি আর তোমার মা কাজিন, সেটা তো জানো আম্মা। হ্যাঁ বাবা। আচ্ছা শোনো তাহলে। তোমার মা আমার বেশ অনেক বছরের ছোট। আমাদের বকুল গাছ আছে না, ওখানে আগে আমাদের বাড়ি ছিল। আর আমার ছোট চাচা মানে তোমার নানু ভাইয়ের বাসা ছিল আমাদের শিউলি ফুলের গাছ আছে না, ওখানে। বাবা, আমার নানুর বাসায়ও এই গ্রামেই ছিল। অবিশ্বাস্য কণ্ঠস্বর মেহেরিমার। মেয়ের কথায় মুস্কি হাসেন জলিল শেখ। হ্যাঁ মা, তারপর শোনো। তোমার মা ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিল, অতসী ছিল ওর পুরো উল্টা। নম্র ভদ্র নরম মনে নির্ভেজাল এই কজন মানুষ। কিন্তু শাহিন তো ছোটবেলা থেকেই খুব শান্ত। ব্যতিক্রম ছিল শুধু তোমার মা। অবনীর নামে প্রতিদিন পাড়া প্রতিবেশীদের থেকে বিচার আসতো। একদিন কারোর মাথা ফাটিয়ে দিত, তো অন্যদিন কারোর চুল ছেড়ে দিত। এভাবেই বড় হতে থাকে অবনী। মূলত চঞ্চলতার জন্য ওর প্রেমে পড়েছিলাম আমি। আমি তখন ক্লাস 10-এ পড়ি আর অবনী 4-এ। সেদিন স্কুলে মারপিট করে আমার কাছে এসেছে। ছোট মার ভয়ে বাড়ি যেতে পারছে না। ছোট মার হাত থেকে নাকি ওকে বাঁচাতে হবে। বাঁচিয়েও ছিলাম। বলা বাহুল্য, ছোট কাকা অবনীকে মাত্রাতিরিক্ত ভালোবাসতো। তাই অবনী শুধুমাত্র ভয় পেত ছোট মাকে। বাড়িতে ওকে বাঁচিয়ে দিলেও সেবার ওর শেষ রক্ষা হয়েছিল না। সেদিন স্কুলের পুরো ঘটনা ছড়িয়ে পড়ে গ্রামে। এক মেয়ের মাথা ফাটিয়ে দিয়েছে কিনা, কারণটা হচ্ছে সে অবনীকে দাঁত বুকরি বলে রাগিয়েছে। সেবার চৌধুরীরা বিচার পর্যন্ত বসিয়েছিল, কারণ মেয়েটা ছিল আয়রা চৌধুরী। তাহলে ভাবতে পারছো তোমার মা কোন লেভেলের দুষ্টু ছিল। তবে হ্যাঁ, তোমার মায়ের একটা ভালো গুণও ছিল, কোনো অন্যায় মেনে নিত না। খুব প্রতিবাদী ছিল, ঠিক এখনকার মতোই। বাবা, তাহলে মানুষ তো ঠিকই বলে আমি মায়ের মতো হয়েছি। হ্যাঁ আম্মা, তুমি পুরোটাই তোমার মায়ের মতো হয়েছো। আর মাধুমী আম্মা অতসীর মতো। তোমার মা আমার এক পাক্ষিক ভালোবাসা ছিল। যখন থেকে আমি আমার অনুভূতি বুঝতে শিখেছি, তখন থেকে অবনী আমার ভালোবাসা ছিল। সালটা 1986। একদিন খুব ধুমধাম করে অতসীর বিয়ে হয়েছে। আমি ওটার অপেক্ষাতেই ছিলাম। ছোট কাকার কাছে যে নিজের জন্য অবনীর হাত চাই, কিন্তু আফসোস তিনি আমার মতো বেকার ছেলের হাতে মেয়ে দিবেন না। আমি যতই ভাইপো হই না কেন, ছোট মেয়ের ক্ষেত্রে তিনি ছিলেন বড় দায়িত্বশীল। অতসীর প্রতি অতটা দায়িত্বশীল কখনোই ছিলেন না। অতসীর প্রতি যদি আরেকটুও দায়িত্বশীল হতেন, তাহলে হয়তো অতসীর জীবনটা অন্যরকম হতো। কথাটা বলে একটা দীর্ঘশ্বাস পেলেন জলিল শেখ। যাই হোক, ততদিনে ঢাবি থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে। তোমার মা তখন সবে কলেজে ভর্তি হয়েছে। তবে ছোট কাকা আমাকে কথা দিয়েছিলেন চাকরি পেলে অবনীকে আমার হাতেই তুলে দেবেন। আমার চাকরি পাওয়া পর্যন্ত উনি অপেক্ষা করবেন। তখন আমি টকবগে যুবক, রক্ত গরম আমার। অবনীকে পাওয়ার জন্য জেদ ধরে আবারও ঢাকায় ফিরে গেলাম। চাকরির জন্য ছুটাছুটি করতে গেলাম। এভাবে ঢাকা শহরে চাকরি খুঁজতে গিয়ে জড়িয়ে পড়লাম ছাত্র রাজনীতিতে। তবুও চাকরির জন্য কম বেশি চেষ্টা করতাম। এভাবেই কেটে গেল 3টা বছর। 1988 সালের জুলাই মাস। অবনীর ঢাবিতে বাংলা ডিপার্টমেন্টে পড়ার সুযোগ হয়েছে। ও যে ঢাকাতে যে ঢাবিতে পরীক্ষা দিয়ে এসেছে সেটাও আমি জানতাম না। গ্রামে তখন হাতে গোনা কয়েকজন ইউনিভার্সিটিতে পড়তো। বাকি সবাই স্কুলের গণ্ডি পর্যন্ত সীমাবদ্ধ ছিল। কেউ কেউ কলেজ পর্যন্ত পড়তো। এই যা অবনী প্রথম সেমিস্টারে গ্রামে থেকেই পড়ার ইচ্ছা প্রকাশ করেছিল, জাস্ট পরীক্ষার সময় যে পরীক্ষা দিয়ে আসবে। আমি ওর জন্য যাবতীয় সব বই কিনে এনে গ্রামে দিয়ে চাই। তারপর মাঝে 6 মাস আর কোনো খোঁজখবর পাইনি ওর। তখন তো ফোনের যুগ ছিল না, তখন ছিল চিঠির যুগ। যাই হোক, ঠিক 6 মাস পরে 1989 সালে ফেব্রুয়ারি মাসে গ্রাম থেকে বাবার দেওয়া একটা চিঠি পাই আমি। তখন বাবার দেওয়া চিঠিটা আমি যখন পড়ি, তখন ধরনীর বুকে তমসা নেমেছে। চিঠিটা পড়ে শেষ করতে আমার পৃথিবী থমকে যায়। আমি এক কাপড়ে বের হয়ে আসি গ্রামের উদ্দেশ্যে। বুকের মাঝে তখন ক্ষণে ক্ষণে উকি দিয়ে উঠছে মহামূল্যবান কিছু হারিয়ে ফেলার ভয়। সে সময় আমি টিউশন করে নিজে চলতাম। বাবার থেকে ইচ্ছা করে টাকা নিতাম না। মাসের শেষের দিকে হওয়ায় হাতে টাকাও ছিল না। আমার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে বাস স্ট্যান্ডে চলে আসি। কপাল ভালো থাকায় ওই রাতে শেষ বাসটা পেয়ে যাই। গ্রামে এসে পৌঁছে রাত 12টার সময়। অন্যদিন ওই সময় পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে থাকে, কিন্তু ওই দিন গ্রামের প্রতিটা কোনায় চলছিল চাপা কানাঘুষা। বাড়ির পরিবেশ তখন থমথমে। বাড়ির মধ্যে প্রবেশ করতেই দেখি বধূ বেশে চোখের কাজল লেপটে চোখ মুখ ফুলিয়ে শাকচুন্নি সেজে মাটিতে বসে আছে অবনী। শাড়ির বড় আঁচল মাটিতে লুটোপুটি খাচ্ছে। সেদিন চাঁদের ভরা পূর্ণিমায় আলোয় অবনীর এই রূপে আবারও নতুন করে প্রেমে। ছোট কাকা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন, কিন্তু বিশ্বাসঘাতকতা করে তিনি পার পাননি। সেদিন রাতে আমার সাথে অবনীর বিয়ে হয়। বাধ্য হয়ে আমার মতো বেকারের হাতে অবনীকে তুলে দেন। তার ঠিক 2 দিন পরেই ছোট কাকা স্ট্রোক করে মারা যান। ছোট কাকা মারা যাওয়ার 1 সপ্তাহ পরেই ছোট চাচি শাহিনকে নিয়ে নদীর ওপারে কুসুমপুরে উঠে যান নিজের বাবার ভিটেতে। অবনীকে নিয়ে আমিও ঢাকাতে পাড়ি জমাই। সেখান থেকে শুরু হয় আমাদের দুজনের জীবনযুদ্ধ। নতুন করে একটা 2 রুমের বাসা নেই। তোমার মায়ের কাছে তখন আমি স্বামীর মর্যাদা পাইনি। আলাদা রুমে থাকবে সে। সুযোগ থাকলেও কখনোই আমাকে বিয়ে করতো না। কাউকে ভালো না বাসলে বিয়ে করা যায় নাকি? 1992 সালের কথা। আমরা তখন আলাদা করেই থাকতাম। তবে ততদিনে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের মতো হয়ে গেছিল। অবনী টিউশন আর আমি ছোট্ট একটা চাকরি করে দিব্যি ভবিষ্যৎহীন একটা সম্পর্ক টেনে বেড়াচ্ছিলাম। যেই সম্পর্কের শেষে কি আছে আমরা কেউই জানতাম না। আমাকে ডিভোর্স দিয়ে দেবে এমনও সিদ্ধান্ত অবনী নিয়েছিল। আমি ওর মতের সাথে সহমত প্রকাশ করলেও কখনোই ডিভোর্স দিতাম না।
শখের নারীকে পেয়ে ছেড়ে দেওয়ার মতো বোকামি কেউ করে নাকি? কথাগুলো বলে কিছুক্ষণের জন্য থামেন জলিল শেখ। মুখমণ্ডলে ফুটে ওঠে তীব্র বেদনার ছাপ। একই ছাদের নিচে বসবাস করতে করতে আমরা দুজন কখন যে একে অপরের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিলাম সেটা আমরা বুঝতে পারিনি। বিষয়টা উপলব্ধি করতে আমরা দুজনে একসাথেই বাকিটা জীবন পার করার সিদ্ধান্ত নিলাম। একটা সুন্দর মিষ্টি সংসারের স্বপ্ন দেখলাম। অবনী মাস্টার্স শেষ করার 1 বছর পরে ওর স্কুলের চাকরিটা হয়ে যায়। পোস্টিং পরে পাশের জেলার শেরপুর গ্রামে। তোমার মা শেরপুর থাকতো আর আমি ঢাকাতে। সেখান থেকে আনন্দপুরে ট্রান্সফার করতে 2 বছর সময় লেগে যায়। তারপর দুজনে একসাথে এই গ্রামেই ফিরে আসি। যেই মেয়েটা নিজের মুখ লুকিয়ে গ্রাম ছেড়েছিল, ঠিক সেই মেয়েটাই সেদিন বুক ফুলে গ্রামের গর্ব হয়ে ফিরে আসে। দীর্ঘ 10 বছর পরে গ্রামে পা দিয়ে আমরা আগের মতো আর কোনো কিছুই পাইনি। আমরা গ্রামে আসার 1 বছর মাথায় তোমার নানি মারা যান। তার 2 বছর পরে বাবা মারা যান। আর মাধবী হওয়ার 1 বছর আগে আম্মাও মারা যান। ভাইগুলো সম্পত্তি নিয়ে ঝামেলা করে আমাকে একা করে দেয়। এই জগৎ সংসারে সম্পূর্ণ একা হয়ে পড়ি। ততদিন আমি পাকা রাজনীতিবিদ হয়ে গেছি। বাবা রিটায়ার্ডের পর একটা ছোট্ট ব্যবসা শুরু করেছিল, সেটার হাল ধরি আমি। তারপর আস্তে আস্তে সবটা সামনে উঠি, এই সুখের মুখ দেখেছি। মাঝে থেমে থেমে প্রায় 2 ঘন্টার সময় নিয়ে সবটা বলে শেষ করেন জলিল শেখ। বাবা মায়ের কষ্টের কাহিনী শুনে মেহেরিমা ততক্ষণে ফুফিয়ে ফুফিয়ে কেঁদে চলেছে। কাঁদতে কাঁদতে বেডের পাশে রাখা টেবিলের উপর থেকে 1 গ্লাস পানি নিয়ে খাইয়ে দেয় বাবাকে। অতঃপর নিজেকে সামলিয়ে মনের মধ্যে ঘুরপাক করতে থাকে, প্রশ্নগুলো করে ফেলে। বাবা তুমি মাঝে অনেক কথা বললে না জি? খালামণির কার সাথে কোথায় বিয়ে হয়েছিল? দাদু চিঠিতে কি এমন লিখেছিল যে তুমি গ্রামে ছুটে আসো? তখন কি খালামণিকে দেখতে পাওনি? তুমি মায়ের সাথে কি ঘটেছিল? বাবা নানু ভাই খালামণির প্রতি কম দায়িত্বশীল কেন ছিল তোমার? বাকিটা তোমার মায়ের থেকে শুনে নিও। আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো আম্মা। মেহেরিমাকে নিজের কথা শেষ করতে না দিয়েই জলিল শেখ বলেন। বাবার মুখে ঘুমের কথা শুনতে মেহেরিমার কথা বাড়ায় না। বাবা তো অসুস্থ, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত। পাশে বসে থাকা মায়ের দিকে এক পলক তাকিয়ে ঘর থেকে বের হয়ে আসে। ঘর থেকে বের হতেই সামনে পড়ে মাধবী। ছলছল চোখ জোড়া নিয়ে মেহেরিমা দিকে তাকিয়ে আছে। মেহেরিমা মাধবীকে আগলে নিয়ে নিজের ঘরে চলে যায়। অবনীশে কাজ না জানা অনেক সত্যের মুখোমুখি হন। এই মানুষটা দীর্ঘদিন ধরে ভালোবেসে গেছে, অথচ টেরই পাননি সেই দিনগুলোতে কত শত খারাপ ব্যবহারই না করেছেন। আর এই মানুষটা সব মুখ বুজে সহ্য করে গেছে। অতীতের কথা ভাবতে বুকটা ভার হয়ে ওঠে। আমি ভেবেছিলাম সেদিন তুমি নিজের দায়বদ্ধতা থেকে, আমার কলঙ্কিত হওয়া থেকে বাঁচাতে বিয়ে করেছিলে। আমি কথাগুলো বলার আগ পর্যন্ত তো তুমি এটাই ভাবতে? কখনো তো সত্যটা বলনি আমায়। তুমিও তো কখনো সত্যটা জানতে চাওনি। অবনী শেখ চুপ হয়ে যান। আর কোনো কথা না বলে জলিল শেখকে শুয়ে দিয়ে ঘরের লাইট অফ করে নিজেও শুয়ে পড়েন। কিন্তু 2 চোখের পাতা এক করতে পারেন না। বুকের মাঝে চাপা কষ্ট জমা হয়। তোমাকে পেয়ে আমি পরিপূর্ণ। ভাগ্যিস সেদিন আমার সাথে দুর্ঘটনায় ঘটেছিল, না হলে আমার এই জীবনটা এত সুন্দর করে কখনোই কাটানো হতো না। আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমার 2 সন্তানের বাবা, অনেক ভালোবাসি তোমায়। তুমি ছাড়া আমার তীরহারা জীবনটা কখনোই এত সুন্দর হতো না। ওই দিন তো এক মুহূর্তের জন্য জীবনটা কি জিনিস, এই জীবনের কি অর্থ, সবটা বলতে বসেছিলাম। তুমি আমায় নতুন করে জীবনের মানে, জীবনের মূল্য বুঝিয়েছ, নতুন করে বাঁচতে শিখিয়েছ। অবনী শেখের হঠাৎ করে কি হয়ে যায় উনি নিজেও বুঝে উঠতে পারেন না। নিজের বলা কথাগুলোতে নিজেই হতবাক হয়ে যান। এত বছর না বলা কথাগুলো আজ কিভাবে বলে ফেললেন। জলিল শেখের মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে। 35 বছরের সংসার জীবনে এই কথাটা শুনতে উনি কতই না মরিয়া হয়েছিলেন। আজ সেই স্বপ্ন পূরণ হলো। এখন মরলে আর কোনো আফসোস থাকবে না। আমার ডয়ারে একটা ডায়েরি আছে অবনীমালা, যখন আমি থাকবো না ওটা তোমার সঙ্গী হবে। অবনীমালা ডাকটা অবনী শেখকে শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। জলিল শেখ আগে এই নামেই ডাকতো। বিয়ের পরে আর কোনোদিন এই নামটা ওনার মুখে শোনেননি। অবনী শেখ ছলছল চোখে জলিল শেখের দিকে তাকিয়ে থাকেন। জলিল শেখের অধরে ক্ষীণ হাসির রেখার দেখা মেলে। মেহেরিমা বেঘরে ঘুমোচ্ছে। পাশে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে বায়োলজি বিচিত্রা পড়ছে মাধবী। হঠাৎ মেহেরিমার ফোনটা নিজস্ব কর্কশ শব্দে বেজে ওঠে। মাধবী ভুরুকুচকে তাকায় মেহেরিমার দিকে। ফোনটা বেজেই চলেছে, কিন্তু মেহেরিমার সেদিকে কোনো খেয়াল নেই। সে গভীর তন্দ্রায় তলিয়ে আছে। কলটা কেটে যেতেই মাধবী পুনরায় পড়াতে মনোযোগ দেয়। সেকেন্ড পেরোতেই আবারও ঝংকার তুলে ফোনটা বেজে ওঠে। মাধবী এবার বিজয় বিরক্ত হয়। এই মেহু, শুনছিস? তোকে কখন থেকে কে যেন কল দিয়ে যাচ্ছে, রিসিভ কর।
মাধবীর কথায় মেহরিমা নড়ে চড়ে ওঠে, আবারও তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়ে। ওর ঘুম যেন ইদানিং বেড়ে গেছে। মাধবী তীব্র বিরক্তি নিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে হৃদিতের নাম দেখতেই শুকনো ঢোক গেলে। এই মানুষটাকে মাধবী সবচেয়ে বেশি ভয় পায়। হৃদিত মাধবীর সাথে রেগে কথা বলেছে কিংবা খারাপ ব্যবহার করেছে এমনটা না, অকারণেই ভয় পায়। আসলে হৃদিতের শানিত চোয়াল, গুরুগম্ভীর কণ্ঠস্বর, নীল চোখের তীক্ষ্ণ দৃষ্টি মাধবীকে ভেতর থেকে নাড়িয়ে তোলে। কথা বলতে গেলেই হাঁটু কেঁপে ওঠে। মাধবী মাঝে মাঝে ভেবে পায় না মেহেরিমা অমন কঠিন একটা মানুষের সাথে সংসার কিভাবে করছে। মাধবীর ভাবনার মাঝে কল কেটেছে, তৃতীয়বারের মতো ফোনটা বেজে ওঠে। মেহেরিমার কোনো হেলদোল না দেখে তীব্র ভয় নিয়ে কল রিসিভ করে মাধবী। ঘুমিয়ে পড়েছিস জান? আই মিস ইউ লট। আই এম ওয়েটিং। 5 মিনিটের মধ্যে বাইরে আসবি। হৃদিতের মুখে এমন কথা শুনে মাধবী বেশি লজ্জা পায়। নিজের মনের মাঝে থাকা প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পেয়ে যায়। এজন্যই তার ছোট্ট বোনটা হৃদিত ভাইয়া বলতে পাগল। মাধবী মুস্কি হাসে। ভাইয়া, আমি মাধবী বলছি। মেহু ঘুমিয়ে আছে, অনেকবার ডেকেছি তবু উঠলো না। ওর শরীর ঠিক আছে? রাতে ঠিক মতো খাওয়া দাওয়া করেছে? ভাইয়াও ঠিক আছে, রাতেও ঠিক মতো খেয়েছে, হয়তো বা একটু টায়ার্ড থাকায় ঘুমাচ্ছে। ওকে, তুমি একটু কষ্ট করে এসে মেইন গেটটা খুলে দাও। আচ্ছা ভাইয়া। কল মাধবী রিসিভ করাতে হৃদিতের মাঝে কোনো বিচলিত ভাব দেখা গেল না। সবসময়ের মতো গম্ভীর তীক্ষ্ণ কণ্ঠস্বর। মাধবীর জবাব শুনে কল কেটে দেয় হৃদিত। মাধবী চেয়ে মেইন গেট খুলে দেয়। হৃদিত গাড়ি নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। অতঃপর গেট ঠিকঠাকভাবে লক করে নিজের রুমে চলে যায়। মাধবী মেহেরিমার রুমে যেয়ে ওর আর কোনো কাজ নেই। হৃদিত মেহেরিমার রুমে ঢুকে দরজা লক করে দেয়। অ্যাট ফার্স্ট ওয়াশরুমে চলে যায় ফ্রেশ হতে। দরজা খোলাই রাখে। ওয়াশরুমের পানি পড়ার শব্দে মেহেরিমার ঘুম হালকা হয়ে যায়। হাতের পাশে থাকা বালিশটা দিয়ে কান চেপে ধরে, কিন্তু তবুও শব্দের হাত থেকে বাঁচতে পারে না। শেষমেশ বিরক্ত হয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, ও মাধবু, তুমি আমার সাথে এমন কেন করছো? ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দাও না প্লিজ, আমি ঘুমোতে পারছি না। তখনই হৃদিত ফ্রেশ হয়ে বের হয়। মেহেরিমার কথাগুলো শুনতেই অধরে হাসির রেখা ফুটে ওঠে। ছোট্ট এই বিড়ালছানাকে ছাড়া একদমই চলছিল না। মনের মধ্যে হাসফাস লাগছিল, একটুও শান্তি পাচ্ছিল না। হৃদিত কোনো কথা না বলে রুমের লাইট অফ করে দেয়। মেহেরিমার পাশে শুয়ার ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে পড়ে। মেহেরিমার কোমর আঁকড়ে ধরে নিচের সাথে ঘনিষ্ঠ করে গলায় মুখ ডুবিয়ে চোখ জোড়া বন্ধ করে নেয়। আকস্মিক ঠান্ডা হাত, ঠান্ডা ঠোঁটের আক্রমণে মেহেরিমার তন্দ্রা ছুটে যায়। ভয়ে আত্মাটা লাফিয়ে ওঠে। পরক্ষণে অতি পরিচিত ম্যানলি পারফিউমের ঘ্রাণ তাকে আসতেই মেহেরিমা শান্ত হয়। হতবাক হয়ে জিজ্ঞাসা করে, আপনি কখন আসলেন? আমি যখন ঘুমিয়েছিলাম তখন তো আপনি ছিলেন না। কথা কম বলে ঘুমা যান। তোর তো আজকাল ঘুম বেড়েছে। ঘুমিয়ে পড় আর আমাকেও ঘুমাতে দে। আপনাকে কে বললো আমার ঘুম বেড়েছে? কাউকে বলতে হবে কেন? আমার কি চোখ নেই? না, সেটা বলিনি তো আমি। আর একটাও কথা না, চুপচাপ ঘুমিয়ে পড়, না হলে কিন্তু আজ রাতে আর ঘুমাতে পারবি না। বেশ, মেহেরিমা চুপ হয়ে যায়। ছোট্ট বিড়ালছানার মতো হৃদিতের বুকে জড়সড় হয়ে ঘুমিয়ে পড়ে। মেহেরিমার কাছে হৃদিত মুস্কি হাসে, কপালে ভালোবাসার পরও সেঁকে দেয়। সকালের নাস্তার পর্ব সেরে মেহেরিমা ঘর ঝাড়ু দিচ্ছে। মাধবী পড়াশোনায় ব্যস্ত। অবনী শেখ স্কুলে গেছেন। হৃদিত জলিল শেখের সাথে কথা বলছে। হঠাৎ কলিং বেলের শব্দে মেহেরিমা হাতের কাজ ফেলে এসে ঘরের দরজা খুলে দেয়। আর অমনিতেই তাবান, তায়েব, ত্রিধা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়ে। ওদের সকলকে দেখতেই মেহেরিমার মুখে হাসি ফুটে ওঠে। ত্রিধা মেহেরিমাকে জড়িয়ে ধরে। তাবান, তায়েব সোফায় বসে। তোকে খুব মিস করছি মেহু বেবি, তোকে ছাড়া আমাদের বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। ভাবি, ত্রিধু কিন্তু ঠিক কথা বলছে। আপনাকে ছাড়া আমাদের আড্ডা জমে না একদম। তাবানের কথায় মেহেরিমা মুস্কি হেসে বলে, বাবা আর একটু সুস্থ হলেই আমিও বাড়ি চলে যাব ভাইয়া। আজ রাতটা এখানেই থেকে যান, সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। আচ্ছা, ভেবে দেখবো নি। ভাবি, আপনার বোনটা কোথায়? ওরে দেখছি না তো, বাড়িতে নেই নাকি? তাইবের কথা শুনে ওর মাথায় গাট্টা মারে তাবান। ফিসফিসিয়ে বলে, তুই ওরে দেখার জন্য এসেছিস তাই না? সত্যি করে বল কিন্তু। তাইব তাবানের মতোই ফিসফিস করে বলে, হ্যাঁ রে, এই কয়দিন তো কোচিংয়ে যাচ্ছে না, তাই এ বাড়িতে আসার সুযোগ খুঁজছিলাম, কিন্তু এখন তো মনে হচ্ছে সব বৃথা যাবে। ধান্দাবাজ ভাই আমার। এই ভাইয়া, তোমরা দুজন কি ফুসুফুসু করছো বলো তো? একটু জোরে বলো, আমরা দুজনে একটু শুনি। শাকচুন্নির মাথায় কয়টা চুল থাকে সেটার হিসাব করছিলাম দুজনে মিলে।
তাবানের কথা শুনে ত্রিধা রাগে কিরমির করে ওঠে। ভাই বোনের মাঝে বড়সড় ঝামেলা বাঁধার আগে মেহেরিমা পরিস্থিতি ঠিক করতে বলে। সামনে আপুর অ্যাডমিশন টেস্ট তো, তাই রুমে বসে পড়ছে। তাবান তায়েব সমস্বরে বলে। ও আচ্ছা ভাবি। মেহরিমা ভাইয়া আপনারা একটু বসুন, আমি আসছি। 1 মিনিটের ব্যবধানে ত্রিধার রাগ পড়ে যায়। আগের ন্যায় মুখটা হাস্যোজ্জ্বল হয়ে ওঠে। মেহেরিমার পেছন পেছন কিচেনে চলে যায়। হাতে হাতে নাস্তা গুছিয়ে দুজনে একসাথে ড্রয়িং রুমে নিয়ে আসে। একথা সে কথা বলতে বলতে বসে যায় আড্ডার আসর। ড্রয়িং রুমে অনেকগুলো মানুষের কথার শব্দ পেয়ে ঘরের বাইরে আসে মাধবী। সবার জোরাজোরিতে আড্ডায় সামিল হয়। তাইফের ইচ্ছাটাও পূর্ণ হয়ে যায়। সকলের হাসির শব্দ শুনে হৃদিত ততক্ষণে দরজার নিকট এসে দাঁড়িয়েছে। মেহেরিমাকে সকলের সামনে খিলখিল করে হাসতে দেখে ভালো ফুরফুরে মেজাজটা সেকেন্ডের ব্যবধানে বিগড়ে যায়। এই মেয়েটা একটা কথাও শোনে না। কত করে বলেছে যে শুধুমাত্র হৃদিতের সামনে হাসবে, ওর এই সুন্দর হাসি যেন আর কেউ না দেখে। এটা দেখার অধিকার শুধুমাত্র হৃদিতের, কিন্তু এই মেয়ে শুনলে তো। মেহু বেবি, ক্লাসে অ্যাটেন্ড করবি না আর? ত্রিধার কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করে। মেহেরিমাকে অ্যানাবেলা, লিটল কিটি, সানশাইন, বাটারফ্লাই, অ্যাঞ্জেলা, বেবি, জান, সোনামোনা, পাখি, হানি, যত নিকনেম আছে সেগুলো ডাকার অধিকার শুধুমাত্র হৃদিতের, আর কারণ না। হৃদিত সামনে এগিয়ে আসে। হৃদিতকে দেখতেই তৎক্ষণাৎ সবার হাসি থেমে যায়, চুপ হয়ে যায় সকলে। ওর নাম কি ত্রিধু? হৃদিত মেহেরিমার দিকে তাকিয়ে বলে কথাটা। হৃদিতের অতীব গুরু গম্ভীর কণ্ঠস্বর। হঠাৎ এমন আজগুবি প্রশ্নের সবার মাথা চক্কর দিয়ে ওঠে। মেহেরিমার নাম জানতে চাইছে, তাও আবার হৃদিত। হৃদিতের তীক্ষ্ণ চাহনির শিকার হয়ে ত্রিধা আমতা আমতা করে বলে, মেহু। টেল মি হার ফুল নেম। মেহরিমা শেখ নীলাক্ষী। সবাই ওরে কি নামে ডাকে? মেহু, শুধু আন্টি ডাকে নীলাক্ষী। তুই কি ডাকিস? এর পর্যায়ে সে ত্রিধা চুপ হয়ে যায়, ইতস্তত বোধ করে, সময় নিয়ে জবাব দেয়, মেহু বেবি। ওর নাম কি ওইটা? না ভাইয়া। তাহলে ওই নামে ডাকিস কেন? আর ডাকবো না ভাইয়া। গুড গার্ল। হৃদিতের ব্যবহারে মেহেরিমা হতভম্ব হয়ে যায়। আজ যেন হৃদিতের এই ব্যবহার মোটেও স্বাভাবিক লাগে না। বাকিরা হৃদিতের জেলাসি লেভেল দেখে মুস্কি মুস্কি হাসে। তাবান তায়েফ উপরে উপরে হাসলেও ভেতরে ভেতরে ভয়ে কুকড়ে আছে। ত্রিধার মুখেও মুস্কি হাসি। মেহেরিমার হঠাৎই সেদিনের রাতের কথা মনে পড়ে যায়। কাজের চাপে সবটা ভুলে গেছিল। বিয়ের পরে হৃদিতের ঘটানো সব অস্বাভাবিক ঘটনাগুলো মেহেরিমার মাথাচাড়া দিয়ে ওঠে। সবকিছু কেমন যেন 100 গাথা মনে হয় ওর কাছে। আমি সন্ধ্যায় আসবো, রেডি হয়ে থাকিস, তোকে নিয়ে ঘুরতে বের হব। মেহেরিমা হতভম্ব অবস্থায় হাসিচোখ মাথা তোলায়। মস্তিষ্ক পড়ে আছে অন্যদিকে। হৃদিত, তাবান আর তায়েফকে সাথে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হৃদিত ওদের নিয়ে চলে যেতে ত্রিধা মেহেরিমাকে এটা ওটা বলে নাড়তে শুরু করে। মেহেরিমা সকলের সাথে হাসি মুখে কথা বললেও মস্তিষ্ক হাঁটতে বেড়াচ্ছে অজানা এক সত্য উদ্ঘাটনে। সকাল সকাল রেডি হয়ে বসে আছে আরিশা। শ্রেয়া চৌধুরী ইউনিভার্সিটিতে গেছেন। উনি রেজাইন লেটার জমা দিবেন। সরকারি চাকরি ছাড়ার মূলত 1 মাস আগে রেজাইন লেটার জমা দিয়ে থাকে সকলে, যাতে কোনো টাকা না লাগে। কিন্তু শ্রেয়া চৌধুরী 1 সপ্তাহের মধ্যেই চাকরি থেকে অবসর নেবেন। টাকার তো আর অভাব নেই। দেশের একমাত্র তথ্যমন্ত্রীর মা বলে কথা। ক্ষমতা, টাকা, এ দুটো জিনিস থাকলে আর কি লাগে। আয়াস মায়ের সাথে সহমত। বয়স হচ্ছে, এখন ঘুরে ফিরে বাকিটা জীবন কাটাক, তাহলে মন মস্তিষ্ক দুটোতেই স্বস্তি মিলবে। আয়াস নিজেকে পরিপাটি করতে করতে আরিশার দিকে আর চোখে তাকায়। এমন সময়ের মতো সেজে বসে আছো কেন? গ্রামে যাব। কি? কে নিয়ে যাবে তোমাকে? তুমি তো আর নিয়ে যাবে না, তাই ড্রাইভারের সাথে যাব। ড্রাইভারের সাথে সত্যি গ্রামে যাবে নাকি অন্য কোথাও? আজব, অন্য কোথাও যাব। যেখানে ইচ্ছে যাও, কিন্তু তোমার জন্য যদি আর কারোর জীবনে 1 বিন্দু পরিমাণও সমস্যা দেখা দেয়, তাহলে সেদিনই আমার জীবনে তোমার শেষ দিন। আমাকে থ্রেট দিচ্ছ তুমি? হ্যাঁ, কথা না শুনলে কাজও করে দেখাবো। কিসের এত অহংকার তোমার? টাকার? ভুলে যেও না, আমার বাবারও কম টাকা নেই। এই দেশের বাণিজ্য মন্ত্রী আমার বাবা। ওরে বাবা, তাই নাকি? তুমি না বললে তো আমি জানতামই না তোমার বাবা অত বড় একজন মানুষ। ওনার সাথে একবার দেখা করতে হয় দেখছি। মজা করবে না একদম। তোমাদের থেকে কোনো অংশে কম না আমার বাবা। হ্যাঁ, আমিও তো সেটাই বলছি। বললে না তো, কিসের এত দাপট তোমার এই সুদর্শন চেহারার? মনের মধ্যে ভালোবাসা থাকলে সৌন্দর্যের প্রয়োজন পড়ে না সোনা। তবুও একটু বলি ওকে, আমি রাস্তায় বেরোলে মেয়েরা আমার দিকে হা হয়ে তাকিয়ে থাকে।
নেহাতেই একটা বিয়ে করে ফেলেছিলাম। আর আমার অহংকার হচ্ছে আমার নিঃস্বার্থ ভালোবাসা, যেটা তোমার আর তোমার সো কল্ড বাবার মধ্যে নেই। তোমাদের নেশা মানুষ ঠকানো, টাকা দিয়ে সবকিছু হয় না। আরো আয়েশের কথায় আরিশা চোখজোড়া ছলছল করে ওঠে, গলায় কান্না আটকে বলে, তুমি কি এখনো আমাকে আগের মতোই মনে করো? তুমি তো আগের মতোই আছো, এখানে মনে করার কি আছে? আই এম অলরেডি লেট, সাবধানে যেও। আয়েশ ঘর থেকে বেরিয়ে যায়। ওর যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আরিশা। চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। অস্পষ্ট স্বরে বলে, ভালোবাসা কি জোর করে হওয়ার জিনিস? আমিও তো তোমায় ভালোবাসতে চাই, কিন্তু অতীত সেটা তো আমার পিছু ছাড়ে না। তোমার প্রতি দেহের টান অনুভব করলেও মনের টান অনুভব করতে পারি না। তোমাদের ধ্বংস করতে এসে তোমার পবিত্র ভালোবাসাতে আমি নিজেই ধ্বংস হচ্ছি প্রতিনিয়ত। নিজের উদ্দেশ্যই ভুলতে বসেছি আমি। ভালোবাসা বুঝি এমনই হয়। মেহেরিমা সাজুগুজু করে রিদিতের অপেক্ষায় বসে আছে। আজ কালো রঙের একটা জর্জের শাড়ি জড়িয়েছে শরীরে। রিদিত বিকালে সে শাড়ি সহ অর্নামেন্টস দিয়ে গেছে, সেগুলো দিয়েই নিজেকে সাজিয়েছে। ইতিমধ্যে বিয়ের 1 মাস পেরিয়েছে। বিয়ের পরে আজ দ্বিতীয়বারের মতো শাড়ি পরেছে মেহেরিমা। নীলাক্ষী, বাসায় ফিরবি আজকে? মায়ের কথায় মেহেরিমা লজ্জা পেয়ে যায়। লাজুক হেসে বলে, না মা, কাল সকালে ফিরবো। আচ্ছা, সাবধানে থাকিস। ঠিক আছে মা। অপরিশেখ ঘর থেকে চলে যেতে রিদিতের কল আসে। মেহেরিমা দ্রুত রিসিভ করে। বাইরে আয়, আই এম ওয়েটিং। 5 মিনিট অপেক্ষা করুন, বাবার সাথে দেখা করেই চলে আসছি। ওকে। রিদিত কল কেটে দিতে মেহেরিমা বাবার রুমে যায়। জলিল শেখ বসে ফল খাচ্ছেন। মেহেরিমাকে দেখতেই মুস্কি হাসেন। সেই চিরচেনা মধুর কণ্ঠে আম্মা ডাকেন। আজ বাবার আম্মা ডাকটা শুনে মেহেরিমার বুকের মাঝে কেমন একটা করে ওঠে। বাবা সাবধানে থাকবে, রাতের খাবার খেয়ে ঠিকমতো মেডিসিনগুলো খাবে। একা একা হাঁটবে না, ওয়াশরুমে মায়ের সাথে যাবে। একা ভালো না লাগলে মাধুপুকে ডেকে আড্ডা দেবে, না হলে আমাকে কল করবে, মনে থাকবে। মেয়ের আদুরে শাসনে জলিল শেখ হো করে হেসে ওঠেন। অনেকদিন পর বাবার মুখে সেই পুরনো হাসি দেখতে মেহেরিমার মনটা ভালো হয়ে যায়। আচ্ছা, তোমার আম্মা আপনার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো। মেহেরিমা বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসতে জলিল শেখ ডেকে ওঠেন। আম্মা। মেহেরিমা পিছু ফিরে যায়। জলিল শেখ মুস্কি হেসে কিছুক্ষণ মেহেরিমার দিকে তাকিয়ে থাকেন, অতঃপর বলেন, সাবধানে যেও আম্মা। মেহেরিমার হঠাৎ কি হয় কে জানে, দৌড়ে এসে বাবাকে চাপড়ে ধরে। জলিল শেখ ব্যথা পেলেও সহ্য করে নেন। মিনিট 2 ওভাবেই বাবার বুকে থাকে মেহেরিমা। জলিল শেখ মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন, তারপর ধীর কণ্ঠে বলেন, রিদিত বাবা তোমাকে খুব ভালোবাসে আম্মা। ওই বাড়ির সবাই মুখোশধারী হলে ও রিদিত বাবা নির্ভেজাল আম্মা। মন দিয়ে সুখে শান্তিতে সংসার করবে, কখনো কারো কথায় কান দেবে না। মনে রাখবে, মানুষ যখন কথায় পারে না তখন তার অতীত টেনে কথা বলে। নিজের অতীত ভুলে বর্তমান ভবিষ্যৎ নিয়ে বাঁচতে শেখো। তোমার বর্তমান ভবিষ্যৎ সবটা রিদিত বাবা। পড়াশোনাটা মনোযোগ দিয়ে করবে, ঠিক আছে? আম্মা, অনেক বড় হতে হবে তোমায়। বিয়ে হয়ে গেছে বলে গিভ আপ করবে না। তোমাকে নিয়ে অনেক স্বপ্ন আমার। তোমার মায়ের জীবনটা খুব কষ্টের আম্মা, কখনো তোমার মাকে কষ্ট পেতে দিও না, কেমন? মেহেরিমা হ্যাঁসূচক মাথা নাড়ায়। আবারও রিদিতের কল আসতেই বাবার থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসে মেহেরিমা। কেন যেন আজ বাবাকে ছেড়ে আসতে মন চাইছে না। গাড়ির নিকট আসতেই দরজাটা একাই খুলে যায়। মেহেরিমা গাড়িতে উঠে বসে। সিট বেল্ট বাঁধতেই রিদিত গাড়ি স্টার্ট দেয়। মেহেরিমার দিকে তাকানোর প্রয়োজন বোধটুকু করে না। কিছুক্ষণ ড্রাইভিং করার পর প্রশ্ন করে, এত দেরি হলো কেন আসতে? বাবার সাথে কথা বলছিলাম। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পাবি। মেহেরিমা বুঝতে পারে রিদিত ওর উপর ক্ষেপে আছে, তাই আর কথা না বাড়িয়ে চুপ হয়ে যায়। 2 ঘন্টা ড্রাইভিং করে রিদিত একটা লেকের কাছে এসে গাড়ি থামায়। মাঝে একবার গাড়ি থামিয়ে রেস্টুরেন্ট থেকে ডিনার কমপ্লিট করে এসেছে। রিদিত নিচে নেমে মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয়। চারিদিকে শুনশান নীরবতা, মানুষের একটা চিহ্ন নেই। শুধু পাশে একটা কটেজ দেখতে পাচ্ছে মেহেরিমা। শীতের রাতে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। অদূরে কোথাও শিয়াল নিজস্ব কণ্ঠে ডেকে চলেছে। মেহেরিমা লেকের চারপাশটা তাকিয়ে দেখতে থাকে। লেকের চারিপাশে পার্পল কালারের ছোট ছোট লাইট দিয়ে ডেকোরেশন করা, জ্বলছে মরিচবাতি। সে আলো খুব মৃদু, তাছাড়া এক্সট্রা কোনো লাইট আর ল্যাম্পোস্ট নেই। এমন ভুতুড়ে পরিবেশে মেহেরিমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। চারিপাশে সারি সারি সূর্য, গাছপালা। শীতের ঠান্ডা ঝিরিঝিরি হাওয়া এসে তনুমনে লাগতেই মেহেরিমা শিউরে ওঠে। রিদিতের বুকের সাথে লেপটে যায়। রিদিত মুস্কি হাসে।
লেকের সামনে আসা মাত্রই মেহেরিমা চোখ জোড়া কপালে উঠে যায়। লেকের পানিতে শত শত ক্যান্ডেল জ্বালানো। লেকের ঠিক সামনেই লাল সাদা গোলাপের পাপড়ির কম্বিনেশনে লাভ শেপ করা, তার মাঝে বড় করে লেখা মাই অ্যানাবেলা, তার একটু নিচে ছোট্ট করে লেখা ডু ইউ রিমেম্বার দিস নিকনেম সানশাইন। হৃদিত এগিয়ে যেয়ে মেহেরিমাকে লাভ শেপের মধ্যে নামিয়ে দেয়। পেছন থেকে কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে দাঁড়ায়, আর সাথে সাথে ওপর থেকে গোলাপের পাপড়ির বর্ষণ শুরু হয়। মেহেরিমা হতভম্ব হয়ে যায়। ওর কাছে সবটা স্বপ্ন মনে হয়। খুশিতে আখিজোড়া জলজল করে ওঠে। মেহেরিমা দুদিকে দুহাত মেলে দেয়। 10 মিনিট ধরে গোলাপের পাপড়ির বর্ষণ শেষে মেহেরিমা হৃদিতের বুকে মাথা এলিয়ে দিয়ে চোখ জোড়া বুঝিয়ে নেয়। ভালো লাগা খারাপ লাগা সব মিলিয়ে বক্ষস্থলে অদ্ভুত এক অনুভূতি হয়। হৃদিত ওর কাঁধে ছোট্ট ভালোবাসার পরশ এঁকে দেয়। সারপ্রাইজ ভালো হয়ে গেছে? বেস্ট সারপ্রাইজ এভার। শীতে গরম কাপড় পরিসনি কেন? ভুলে গেছি। আচ্ছা, এখানে 2 মিনিট বস, আমি গাড়ি নিয়ে তোর জন্য গরম কাপড় নিয়ে আসি। না না না, আমিও যাব আপনার সাথে। মেহেরিমা ভয় পাচ্ছে। হৃদিত সেটা বুঝতে পেরেই ওর নরম হাত নিজের শক্ত খসখসে হাতের মুঠোয় পুড়ে নেয়। ভয় কিসের, আমি আছি তো। বেশ, অমনি মেহেরিমার সাহস বেড়ে যায়। ছোট্ট একটা বাক্য অথচ কত শক্তিশালী। হৃদিত মেহেরিমাকে সাথে করে গরম কাপড় আর চাদর নিয়ে আসে। মেহেরিমাকে গরম কাপড় পরিয়ে দিয়ে দুজনে লেকের পাশে এসে এক চাদরের মধ্যে একে অপরকে জড়িয়ে ধরে বসে। হৃদিতের বুকে মাথা রাখে মেহেরিমা। মেহেরিমার দৃষ্টি নিবদ্ধ লেকের পানিতে। হৃদিতের দৃষ্টি নিবদ্ধ অ্যানাবেলার সুশ্রী মুখমণ্ডলে। পার্পল কালারের মৃদু আলোয় নিজের প্রেয়সীকে দেখতে বড্ড আদুরে লাগছে। আখিজোড়ায় চিকন করে কাজল রেখা টানা, ঠোঁটে নুট কালারের লিপস্টিক দেওয়া, অতটা বোঝা যাচ্ছে না। নাকফুলটা জলজল করছে। হৃদিত নাকফুলের উপর ছোট্ট একটা চুমু খায়। আমাদের জীবনের সেরা দিনগুলোর মধ্যে এই দিনটাও যুক্ত হলো। মেহেরিমার কথায় হৃদিত হেসে বলে, তাই নাকি? আজকাল তোকে হারানোর ভয়টা একটু বেশি পাই। তোর সাথে কিছু সুন্দর স্মরণীয় মুহূর্ত কাটাতে চাই। তোর সাথে আমি না থাকলেও আবার এই স্মৃতিগুলো সব সময় থাকবে। এগুলো নিয়ে দিব্যি একটা জীবন কাটিয়ে দেওয়া যাবে। চন্দ্রের মতো আলো দিয়ে আমার জীবনটা সুন্দর করে সাজিয়ে অগ্নিকাণ্ডে নিক্ষেপের কি খুব প্রয়োজন ছিল? নিজের আসল চেহারা বিয়ের আগে কেন প্রকাশ করলেন না? আমার সব মিথ্যের মাঝেও চিরন্তন সত্য হচ্ছে তুই, আমার ভালোবাসা। ওই ভালোবাসার কাছেই হেরেছি আমি। একটু থেমে আবার বলে, নিশান পলাশ শিহাবকে আপনি মেরেছেন। হৃদিতের অ্যানাবেলাকে টাচ করার সাহস দেখালে সে অক্ষত অবস্থায় থাকবে নাকি? মানুষ হত্যা পাপ। কিন্তু ওরা তো মরেনি। শিহাবকে তো মেরে দিয়েছেন। পশু হত্যা পাপ নয়, আর আমি না মারলেও কেউ একজন মেরে দিত। কে মেরে দিত? হৃদিত জবাব না দিয়ে চুপচাপ বসে থাকে। মনের মাঝে কি চলছে কে জানে। ঠোঁটে ফুটে ওঠে বাঁকা হাসি। নিজের এতটুকু সত্য প্রকাশ না করলে অ্যানাবেলা নির্ঘাত ভুল বুঝত। পরিস্থিতি হাতের বাইরে চলে যেত। সকাল থেকে যেভাবে সত্যি জানতে উঠে পড়ে লেগেছিল, এতটুকু একটা মেয়ে পারেও বটে। সেদিনের রাতে পানি দেওয়ার ঘটনা নিয়ে তাবান তাই পর্যন্ত পৌঁছে গেছে। মেহেরিমা নিজে থেকেও আর কোনো কথা বলে না। এত এত রহস্য, এত এত সত্য সব মিলিয়ে মস্তিষ্ক বিক্ষিপ্ত হওয়ার উপক্রম। মেহেরিমার মায়ের বলা একটা কথা মনে খুব পড়ে, আমাদের সবার ভালোবাসা একরকম নয়। ঠিক তেমনি ভাবেই আমাদের সকলের ভালোবাসা প্রকাশের ধরনটাও একরকম না। এই পৃথিবীতে এক একজন এক একভাবে নিজেদের ভালোবাসা প্রকাশ করে। কেউ মিষ্টি মিষ্টি কথা বলে প্রকাশ করে, কেউ রাগ দেখিয়ে, কেউ অভিমান করে, আরও অনেকভাবে এক একজন এক একজনের ভালোবাসা প্রকাশ করে থাকে। ভালোবাসে কেউ হয় প্রেমিক, আবার কেউ হয় খলনায়ক। ভালোবাসার মানুষকে নিয়ে কয়েকজন আবার অত্যধিক পজেসিভ মাইন্ডের হয়। তারা নিজেদের ভালোবাসার জন্য পৃথিবী ধ্বংস করার ক্ষমতা রাখে। ভালো খারাপ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তাদেরকে একমাত্র ভালোবাসা দিয়েই সঠিক পথে আনা যায়। মায়ের কথা মতো দাঁড়ায় হৃদিত অত্যাধিক পজিটিভ মাইন্ডের একজন মানুষ, স্পেশালি মেহেরিমাকে নিয়ে। মেহেরিমা তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় নিজের সবটুকু ভালোবাসা দিয়ে হৃদিতকে পরিবর্তন করবে, খুব করে বোঝাবে, আর এভাবে অন্যায় কোনো কাজ করতে দেবে না। দুটো মানুষ নিজেদের আলাদা আলাদা ভাবনায় বিভোর থাকে। এভাবেই সেকেন্ড পেরোয়, মিনিট পেরোয়, ঘন্টা পেরোয়। দুজনের মাঝে বিরাজ করে এক নিবিড় নীরবতা। হৃদিত নীরবতা ভেঙে বলে, তোর কাছে কিছু একটা চাই, দিবি আমায়? সাধ্য থাকলে অবশ্যই দেব। তোর বাচ্চার বাবা হতে চাই।
মেহেরিমা সবটা ভুলে লজ্জায় আড়ষ্ট হয়ে রীতিতের শক্তপোক্ত সুদূর বক্ষস্থলে মুখ লুকায়। কিছুক্ষণ চুপ থেকে মৃদু কণ্ঠে বলে, আই থিঙ্ক ইটস অলরেডি ডান। ও দ্যাটস গুড নিউজ। জবাব দেয় হৃদিত। পরক্ষণেই কথাটার অর্থ মস্তিষ্কে উপলব্ধি করতেই চোখে একাকার সমান বিস্ময় নিয়ে মেহেরিমার দিকে তাকায়। উৎফুল্ল কণ্ঠে বলে, আর ইউ শিওর জান? নো, বাট মেবি। কালকে টেস্ট করবি বাটারফ্লাই? আচ্ছা। হৃদিত মেহেরিমাকে কোলে উঠিয়ে নিয়ে কটেজের দিকে হাঁটা ধরে। হঠাৎ হৃদিতের এমন কাণ্ডে মেহেরিমা ভয়ে হৃদিতের গলা জড়িয়ে ধরে। কোথায় নিয়ে যাচ্ছেন? কটেজে। বাইরে ঠান্ডা বাড়ছে, এখানে তোর থাকা ঠিক হবে না জান। কটেজের দরজার সামনে মেহেরিমাকে নামিয়ে দেয়। দরজা খুলে দুজনে ভেতরে প্রবেশ করে। হৃদিত লাইট জ্বালিয়ে দেয়। মেহেরিমা ঘুরে ঘুরে কাঠের তৈরি সুন্দর ঘরটা দেখতে থাকে। কি সুন্দর কারুকাজ খচিত তৈরি ঘরের প্রতিটা আসবাবপত্র। মেহেরিমা মুগ্ধ নয়নে সবটা ঘুরে ঘুরে দেখতে থাকে। হৃদিত দরজা লক করে এসে মেহেরিমার পেছনে দাঁড়ায়। শাড়ি গলিয়ে উন্মুক্ত কোমরে হাত রাখে। মেহেরিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, অ্যানাবেলা, আর ইউ রেডি ফর টুনাইট? লজ্জায় মেহেরিমা কুকড়ে ওঠে। গালে রক্তিমাভা ছড়িয়ে পড়ে। হৃদিত মেহেরিমাকে কোলে উঠিয়ে নেয়। যত্ন সহকারে বিছানায় শুয়ে দেয়। মেহেরিমা লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। সকাল 7:15। শীতের সকাল 7টা মানে চারপাশ কুয়াশায় আচ্ছন্ন থাকা। পূর্ব আকাশে উকি দিচ্ছে প্রভাকর। কটেজের চারপাশ কুয়াশায় ঘেরা। দূরে কিচ্ছু দেখার উপায় নেই। শোনা যাচ্ছে নাম না জানা কত শত পাখির ডাক। মেহেরিমা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ভেজা চুল দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হৃদিত মেহেরিমার জন্য এক্সট্রা ড্রেস নিয়ে এসেছিল, সেটাই পরেছে মেহেরিমা। ব্যালকনির সামনে দিয়ে বয়ে চলেছে মাঝারি আকারের লেকটা। মেহেরিমা যখন মুগ্ধ চোখে শীতের সকালের প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত, সেই সময় হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। এত সকালে আবার কে কল দেবে? কথাটা ভাবতে ভাবতে মেহেরিমা দ্রুত পায়ে এগিয়ে এসে নাম্বার না দেখে কল রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে মাধবীর কান্নারত কণ্ঠস্বর। মেহু, আমাদের বাবা আর নেই। মাধবীর কথাটা মেহেরিমার শ্রবণেন্দ্রিয় বজ্রপাত ফেলে। মাথায় উপর যেন পুরো আকাশ ভেঙে পড়ে। পৃথিবীটা দুলে ওঠে। ক্রমশ সামনের সবকিছু অস্পষ্ট হতে থাকে। অস্ফুট স্বরে বাবা ডেকে দু চোখ বন্ধ করে নেয় মেহেরিমা। কিছু পড়ে যাওয়ার বিকট শব্দে হৃদিত শোয়া থেকে ধরফর করে উঠে বসে। মেহেরিমার সাথে গোসল সেরে মাত্রই চোখ জোড়া বন্ধ করেছিল। হৃদিত দৌড়ে ব্যালকনিতে আসে। মেহেরিমাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দিশেহারা হয়ে পড়ে। জলিল শেখের প্রাণহীন নিথর দেহখানা খাটিয়ায় পড়ে আছে। চারিপাশে হাজার হাজার মানুষের সমাগম। শেখ বাড়িতে তিল পরিমাণ জায়গাও ফাঁকা নেই। গ্রামের প্রায় সকলেই উপস্থিত হয়েছে। তাছাড়া শহরের পরিচিত অনেকে এসেছেন। স্বনামধন্য একজন ব্যক্তি ছিল কিনা, শেখ বাড়ি সহ পুরো গ্রামে হাহাকার বিরাজমান। তাদের সকলের দুঃখের সঙ্গী ছিল এই মানুষটা। জলিল শেখের খাটিয়ার একপাশে মাধবী চিৎকার করে কান্না করে চলেছে। ওকে জড়িয়ে ধরে বসে আছে নবনী শেখ। উনি প্রথমে কান্না করলে এখন পুরোপুরি নিস্তেজ হয়ে গেছেন। অপর পাশে পুরোপুরি নিস্তব্ধ হয়ে বসে আছে মেহেরিমা। সকাল থেকে এখন এ পর্যন্ত একটা কথাও বলেনি, আর না করেছে একটুও কান্না। বাবার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। কেউ জোর করেও বাবার পাশ থেকে সরাতে পারেনি। জলিল শেখকে ধোয়াতে নিয়ে যাওয়ার সময়ও একই জায়গায় ঠায় বসেছিল। মেহেরিমাকে জড়িয়ে ধরে আছেন আয়েশা চৌধুরী। হৃদিত অদূরেই দাঁড়িয়ে ব্যথিত হৃদয় নিয়ে একদম ভেঙে দুমড়ে মুচড়ে যাওয়া প্রেয়সীর মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কোনো কিছুকে তোয়াক্কা না করা ছেলেটাও আজ কেমন যেন সবকিছুতেই তালগোল পাকিয়ে ফেলছে। তখন সকালে মেহেরিমাকে ওই অবস্থায় দেখে হৃদিতের দেহে প্রাণ ছিল না। 5 মিনিট ধরে ডেকে যখন সেন্স ফিরছিল না, তখন ডক্টরকে ইনফর্ম করে। ততক্ষণে জলিল শেখের মৃত্যুর সংবাদ হৃদিতের নিকট পৌঁছে গেছে। ডক্টর এসে চেক আপ করে জানায় এত বড় স্ট্রেস নিতে না পারায় সেন্স হারিয়েছে। পুরো 1 ঘন্টার সময় নিয়ে সেন্স ফিরে মেহেরিমার। তারপর আর ওকে ঠেকিয়ে রাখা যায়নি। হৃদিত অসুস্থ মেহেরিমাকে নিয়েই শেখ বাড়িতে ছুটেছে। সময় দুপুরবেলা। ঘড়ির কাঁটা এখন 2:35। জানাজা অনুষ্ঠিত হবে ঠিক 3:15। মেহেরিমার এই নিস্তব্ধতা কেউ মেনে নিতে পারছে না। অনেকেই কথা বলানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। এভাবে আর কিছুক্ষণ থাকলে নির্ঘাত বড় কোনো সমস্যা হয়ে যাবে। জীবনের প্রথম হৃদিতের নিজেকে খুব অসহায় লাগে। চাপা দীর্ঘশ্বাস ফেলে। তখনই কাঁধে কারো স্পর্শ অনুভব করে। ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। আরিফ চৌধুরী মলিন মুখখানা চক্ষু গোচর হয়। হৃদিতের রাজার খারাপ ব্যবহার করতে মন টানে না। চুপচাপ দাঁড়িয়ে থাকে। বাবা ছেলের মাঝে কিছুক্ষণ নীরবতা চলে। ভেঙে পড়ো না বাবা, তোমাকে শক্ত থাকতে হবে। এখন এই পরিবারের একমাত্র ভরসা স্থল
একমাত্র খুঁটি শুধুমাত্র তুমি বাবা। আরিফ চৌধুরীর কথায় হৃদিতের মনে কোথাও একটু মনোবল বাড়ে। ওনার কথার পরিপ্রেক্ষিতে অনেক কিছুই বলা যেত, তবুও হৃদিত কোনো প্রত্যুত্তর করে না, সেভাবেই দাঁড়িয়ে থাকে। ছেলের এই ব্যবহার নতুন কিছু না, তবুও বাবার মনটা আজ ব্যথিত হয়। ছেলের ব্যবহারে নাকি অন্য কোনো কারণে উনি ঠিক বুঝে উঠতে পারেন না। আশেপাশের ভিড় গলিয়ে ওনার দৃষ্টি চেয়ে থমকায়। কয়েক ঘন্টার ব্যবধানে নিজের সর্বস্ব হারিয়ে পাথর বনে যায় সর্বহারা এক নারীতে, যার এই পৃথিবীতে সব থেকেও আর কিছুই নেই। এতটা করুণ পরিণতি উনি তো কখনোই চাননি। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে তৎক্ষণাৎ ওখান থেকে প্রস্থান করেন। নিজের মনের মতো এই গ্রামের বাতাসও যেন আজ ক্রমশ বিষাক্ত হয়ে উঠছে। বাবার প্রস্থানের দিকে নিরাশ চোখে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে হৃদিত। সময় দুপুর 2:45। গ্রামের বড় মসজিদের মুয়াজ্জিন আসেন কাফন বাঁধতে। লাশ এক্ষুনি কবরস্থানে নিয়ে যেতে হবে। শেষবারের মতো সবাই দেখে নেয় জলিল শেখের নিষ্পাপ মুখখানা। মাধবী হুড়মুড়ি উঠে এসে বাবাকে জাপটে ধরে। বাবাকে সে কিছুতেই নিয়ে যেতে দিবে না। সাইমা শেখ সহ গ্রামের কিছু মহিলা এগিয়ে এসে মাধবীকে জলিল শেখের থেকে ছাড়িয়ে নেয়। অবনী শেখ যন্ত্রের ন্যায় এগিয়ে আসেন। জলিল শেখের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলেন, অনেকগুলো বছর আমাকে নিজের করে পাওয়ার জন্য অপেক্ষা করেছ। সারাটা জীবন আমার মুখে ভালোবাসি কথাটা শোনার জন্য অপেক্ষা করলে। এবার উপরে যেও আমার জন্য অপেক্ষা করো কেমন? আমি শীঘ্রই তোমার কাছে চলে আসব। এবার আর বেশি অপেক্ষা করাবো না। তুমি তো জানো তোমার অবনীমালা কথা দিলে তো কথা রাখে। অবনী বেগম কথাগুলো বলে যেভাবে এগিয়ে এসেছিলেন সেভাবেই দু কদম পিছিয়ে যেয়ে ধপাস করে মাটিতে বসে পড়েন। চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। গ্রামের মহিলারা এগিয়ে এসে ওনাকে ধরেন। শেষবারের মতো দু চোখ করে নিজের বাবাকে দেখে নেয় মেহরিমা। হঠাৎ করেই মস্তিষ্ক উপলব্ধি করে বাবাকে ওর কাছে থেকে কেড়ে নিতে চাচ্ছে সবাই। সাথে সাথে দু হাতে খাটিয়ে আঁকড়ে ধরে। আমার বাবার মুখ বাঁধলেন কেন চাচা? দেখছেন না আমার বাবা ঘুমোচ্ছে? বাবার নিঃশ্বাস নিতে কষ্ট হবে তো, তাড়াতাড়ি খুলে দিন। কথাটা বলে নিচেই হাত বাড়ায় বাবার মুখের কাফন খোলার উদ্দেশ্যে। আয়েশা চৌধুরী, আতিয়া চৌধুরী, ত্রিধা মেহরিমাকে জাপটে ধরে আটকায়। মেহরিমার কথায় উপস্থিত সবার বুকটা কেঁপে ওঠে। গ্রামের সবাই কম বেশি জানে মেহরিমা খুব বাবা ভক্ত ছিল। জলিল শেখের জানের টুকরো ছিল দুটো মেয়ে। পাশ থেকে এক মহিলা বলেন, তোমার আব্বার আর কষ্ট হইতো না মা, হেই তো না ফিরার দেশে সইলা গেছে। তোমাকে বাবা আল্লাহ মা। মহিলার কথাটা বিদ্যুতের গতিতে মেহরিমার মস্তিষ্কে পৌঁছে যায়। সে মধুর কণ্ঠে আর কখনো আম্মা ডাক শুনতে পাবে না ভাবতেই মেহরিমার বুক কেঁপে ওঠে। চোখে জলেরা ভিড় জমায়। জানাজায় দেরি হয়ে যাবে দেখে মুয়াজ্জিন চাচা জলিল শেখের হয়ে সবার নিকট ক্ষমা চেয়ে নেন। উপস্থিত সবার চোখে পানি। হৃদিত, শাহিন শেখ আর মেহরিমার দুই চাচা দ্রুত জলিল শেখের খাটিয়ে কাঁধে তুলে নেয়। তখনই মেহরিমা নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে সবাইকে এক ধাক্কায় ফেলে দিয়ে ওর মামা শাহিন শেখের পাজোড়া জড়িয়ে ধরে। চিৎকার করে বলতে থাকে, আমার বাবাকে নিও না তোমরা। আমার বাবা ওখানে একা থাকতে পারবে না। আমার বাবা অন্ধকারে ভয় পায়। আমার বাবার ঠান্ডা সহ্য হয় না। মেহরিমাকে সবাই চাপড়ে ধরে রাখে। আজ সবাই মিলে ওকে সামলিয়ে রাখতে পারছে না। ওর গায়ে যেন কোনো অশরীরই ভর করেছে। মেহরিমার কষ্টে হৃদিতের বুকে তীব্র রক্তক্ষরণ শুরু হয়। এই পৃথিবীর সবকিছুই কেমন অসহ্য লাগে ওর কাছে। কাঁধের শ্বশুরের নামক আরেক বাবার লাশটা আজ যেন খুব ভারী ঠেকছে। চোখের সামনে গতকালের আড্ডা দেওয়ার স্মৃতিগুলো ভেসে উঠছে বারংবার। কি সুন্দর করে হাসছিল মানুষটা, অথচ আজ পাজোড়া চলার জন্য কোনো শক্তি পাচ্ছে না। এ কেমন যন্ত্রণা! পৃথিবীর সবচেয়ে কঠিন সত্য মেনে নিতে আমাদের অবুঝ মন এত তালবাহনা কেন করে? বাবা, তুমি না বলেছিলে সব সময় আমার পাশে থাকবে? তাহলে আজ কেন ছেড়ে যাচ্ছ? তোমাকে আমার প্রয়োজন বাবা। তোমার মতো করে আমায় আম্মা বলে কেউ ডাকবে না বাবা। আমার বাবাকে তোমরা নিয়ে যেও না। বাবা ওখানে একা থাকতে পারবে না। বাবার ভয় করবে। মেহরিমার আর্তনাতে কেঁপে ওঠে আকাশ বাতাস সহ ভূমি। কেঁপে ওঠে উপস্থিত সকলের অন্তরাত্মা। সবাই সাক্ষী হয় বাবা হারা এক এতিমের আর্তনাদের। চোখের সামনে থেকে ক্রমশ বাবার শেষ চিহ্ন বিলীন হয়ে যেতেই মেহরিমা নিজের চোখ জোড়া বুজে নেয়। অবনী শেখ সেভাবেই পাথর হয়ে বসে আছেন, দৃষ্টি নিবদ্ধ মাটিতে। দেহে প্রাণ আছে কিনা বোঝা মুশকিল। মাধবী মাটিতে হাত পা ছড়ায় ছিটায় চিৎকার করে কান্না করছে। মেহরিমা জ্ঞান হারাতে শেখ বাড়িতে দ্বিগুণ হইচই পড়ে যায়। কয়েকজন দৌড়ে পানি আনতে চলে যায়।
মাঝে কেটে গেছে 2 দিন। শেখ বাড়ির পরিবেশ এখন অনেকটাই স্বাভাবিক। আত্মীয় স্বজন সবাই নিজের নিরে ফিরে গেছে। ভেঙে গুড়িয়ে যাওয়া অবনীশেখ হঠাৎ করে আগের রূপে ফিরে এসেছেন। গ্রামের মানুষ এটা নিয়েও কম কানাঘুষা করেননি, এমনকি এখনো করে চলেছে। অবনীশেখের সেদিকে কোনো খেয়াল নেই। 2 সন্তান বুকে নিয়ে তিনি তার নিজের জগতে আছেন। মেয়ে 2 তার একদম নিশ্চুপ হয়ে গেছে, সেই নিয়ে তার চিন্তার শেষ নেই। আজ সকাল থেকেই গুড়ি গুড়ি বর্ষণ শুরু হয়েছে, সাথে মৃদু বাতাস বইছে। দুপুরের দিকে অম্বরে সূর্যের দেখা মিলল। বিকাল থেকে আগের মতোই বর্ষণ নেমেছে ধরণীর বুকে। এখন সন্ধ্যাবেলা। মেহেরিমা মাগরিবের নামাজ আদায় করে বিছানায় শুয়ে আছে। শরীরটা আজ একটু বেশি খারাপ লাগছে। গত পরশুদিন ডাক্তার কনফার্ম করেছে মেহেরিমা কনসিভ করেছে 3 উইক। এজন্য অবশ্য মেহেরিমার এক্সট্রা কেয়ার নেওয়া হচ্ছে। একদিনে হৃদিত মেহেরিমার পাশে থেকে একটুও নড়েনি। কুট্টুস পাখির আগমনের খুশিটা ঠিকমতো কেউই উপভোগ করতে পারেনি। হৃদিত একটা ট্রেতে বেদানার জুস আর ফল কেটে নিয়ে আসে। মেহেরিমাকে শুয়ে থাকতে দেখে খাটের নিকট এগিয়ে আসে। আলতো করে কপালে হাত রাখতে মেহেরিমা চোখ জোড়া খুলে তাকায়। দৃষ্টি উদাসীন, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। মেহেরিমার দিকে তাকিয়ে মুস্কি হাসে হৃদিত। শরীর খারাপ লাগছে জান? তাহলে ভালো লাগছে না। সব ঠিক হয়ে যাবে অ্যানাবেলা, শুধু সময়ের অপেক্ষা। একটু কষ্ট করে উঠে এগুলো খেয়ে নে। মেহেরিমা জানে ও না বললে হৃদিত ওকে খাইয়েই ছাড়বে, তাই কোনো তালবাহানা না করে উঠে বসে। হৃদিত যত্ন সহকারে ওকে খাইয়ে দিতে থাকে। মেহেরিমা খেতে খেতেই বলে, ভালোবাসেন আমায়? প্রমাণ লাগবে। চাইলে দেবেন? প্রাণটা চাইলেও হাসতে হাসতে দিয়ে দেব। আপনার প্রাণ চাইলে আমি আর কুটুস পাখি কাকে নিয়ে থাকবো? ছোট্ট একটা প্রমাণ চাই, দেবেন তো? বাবা মায়ের সাথে আর কখনো খারাপ ব্যবহার করিয়েন না, কেমন? হৃদিত কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। পরক্ষণেই কিছু একটা ভেবে মৃদু হেসে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। মেহেরিমা সন্তুষ্ট হয়। বাবা মা যে কতটা মধুর জিনিস এখন খুব করে বুঝতে পারছে মেহেরিমা। বাবা মা ছাড়া জীবনটা বড়ই বেরঙিন। সময় রাত 11:15। অবনীশেখ 2 মেয়েকে 2 হাতে জড়িয়ে ব্যালকনিতে বসে আছেন। আকাশে মেঘ গর্জন করে চলেছে। মেহেরিমা চোখ জোড়া বন্ধ করে রেখেছে। মাধবীর দৃষ্টি বাইরে। মেহেরিমা চোখ জোড়া বুঝেই বলে, মা আমাদের সাথে এমনটা কেন হলো? আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। বাবারও নিশ্চয়ই ওখানে একা থাকতে কষ্ট হচ্ছে। ওটাই আমাদের আসল আর শেষ ঠিকানা, ওখানে সবাইকেই যেতে হবে। মায়ের কথায় মেহেরিমা গভীর ভাবনায় মগ্ন হয়ে যায়। মাধবী নীরবে সবটা শুনতে থাকে, কথা বলতে ইচ্ছে করছে না। আজ তোদের আমার আর আপার জীবনের গল্পগুলো শোনাবো। এই সমাজের কাছে হেরে যাওয়া অসহায় এক মেয়ের গল্প শুনবি তোরা। বলো মা। মেহেরিমার কথায় মলিন হেসে অবনীশেখ বলতে শুরু করেন,